বান্ধবীর বড় ভাইয়ের ওয়ালেটে নিজের ছবি দেখে রীতিমতো চমকে উঠলাম আমি। নিজেকে যেন বিশ্বাস করাতে পারছি না ছবিটা আমার। অচেনা একটা মানুষ, তার ওয়ালেটে কিনা আমার ছবি। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল। সেখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। হঠাৎ এদিকে নূপুর বাই কারো হেঁটে আসার শব্দ পেয়ে ওয়ালেটটা রেখে বিছানায় এসে বসলাম। আমার বান্ধবী সুভা এসেছে। আজকে সুভার জন্মদিন ছিল, সেই সুবাদে আমি এসেছি এই বাড়িতে এত লোকের আনাগোনা থাকায় আমাকে সুভা ওর বড় ভাই সোহরাব চৌধুরীর স্নিগ্ধ রুমে বসিয়ে রেখে কোথাও একটা গিয়েছিল। আর আমি এই রুমে স্টাডি টেবিলের নিচে একটা ওয়ালেট পাই। ওয়ালেটটা তুলে রাখতে গিয়ে সেখানে ভাসমান হয় নিজের ছবিটা। আমি সুভাকে জিজ্ঞেস করলাম, রুমটা কার? সুভা জানালো এটা ওর বড় ভাই স্নিগ্ধর রুম। এই মুহূর্তে সুভাকে ছবিটার এই বিষয়টা জানালাম না। সুভা আর আমি বাহিরে বের হলাম। নিচে সব গেস্টরা এখানে। সুভা নিজের মা রাজিয়া বেগম এবং বাবা সাইদ রেজা চৌধুরীর সাথে আমার পরিচয় করিয়ে দিল। আমার চোখ দুটো খুঁজছে সুভার ভাইকে। অজানা একটা মানুষ আমার ছবি তার কাছে কি করে এলো? খুব আগ্রহ যাচ্ছে কে সে যে আমার ছবিটা যত্ন করে রেখেছে। এমন তো নয় যে আমার যমজ বোন আছে একই রকম দেখতে, আর এটা আমার নিজেরই তোলা একটা ছবি ছিল। অন্য কারো হওয়ার কোনো সুযোগই নেই। আমি আর সুভা তার রুমে বসেছিলাম। তখন সুভার মা রাজিয়া বেগম প্রাণেশা মানে আমার জন্য খাবার নিয়ে এলেন। আমি হেসে বললাম, আন্টি আমার জন্য এখানে খাবার আনার কি দরকার ছিল? সবার সাথেই বসতাম। রাজিয়া বেগম বললেন, তুমি আমাদের স্পেশাল গেস্ট, তোমাকে স্পেশাল ভাবে আপ্যায়ন করতে হবে, বুঝলে? নাও খাওয়া শুরু করো। প্রাণেশা প্লেটটা নেওয়ার আগে সোফা প্লেটটা নিয়ে প্রাণেশাকে বলল, হাত কেটে গিয়েছে, খাবে কি করে? এদিকে আমি খাইয়ে দিচ্ছি। রাজিয়া বেগম প্লেটটা নিয়ে বললেন, আমি খাইয়ে দিচ্ছি। প্রাণেশাকে খাইয়ে দিচ্ছে রাজিয়া বেগম। প্রাণেশা রাজিয়া বেগমের দিকে মন ভরে তাকিয়ে দেখছে। তিনি কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করে বসলেন, ওভাবে তাকিয়ে আছো কেন মেয়ে? প্রাণেশা মলিন হেসে জিজ্ঞাসা সুরে বলল, মায়েরা বুঝি এমন যত্ন করে খাইয়ে দেয়? কথাটা রাজিয়া বেগমের বুকে তীরের ফলার মতো গিয়ে বিঁধল। সুভার কাছে শুনেছে প্রাণেশার মা নেই, তাই হয়তো এমন কথা বলেছে। প্রাণেশা আগের নাই বলল, আমার মা নেই, কোনোদিন দেখিনি, আপনাকে দেখলাম তাই বললাম, কিছু মনে করবেন না আন্টি। রাজিয়া বেগম হেসে বললেন, না না, কি মনে করব, তুমি তো আমার মেয়ের মতোই। আচ্ছা তুমি বড় হয়েছো কার কাছে? প্রাণেশা বলল, বাবা, ভাইয়া আর বাসার কাজের আন্টির কাছে। রাজিয়া বেগম বললেন, ওহ, তোমার বাবা আর বিয়ে করেনি? প্রাণেশা ছোট করে জবাব দিল, হুম। রাজিয়া বেগম প্রশ্ন করলেন, তোমার বাসার সবাইকে তো ইনভাইট করা হয়েছিল, এলো না কেন? বাবা অফিসের কাজে ব্যস্ত, আর ভাইয়া 3 মাস হলো ভাইয়া ব্যবসায়ী কাজে লন্ডন গেছে, এই সপ্তাহেই ফিরে আসবে, তাই আমি এসেছি। প্রাণেশা যতক্ষণ ছিল ততক্ষণে ও সুভার বড় ভাইকে খুঁজেছে। শেষে সুভাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোর বড় ভাইকে তো দেখলাম না? সুভা বলল, ভাইয়া ওর বন্ধুকে বাসায় দিতে গিয়েছে, চলে আসবে, তুই দাঁড়া আমি কল দিচ্ছি। সুভা সদর দরজার সামনে এসে ওর ভাইকে কল দিল। স্নিগ্ধ কল ধরতেই সুভা বলল, ভাইয়া তুমি কোথায়? প্রাণেশা এসেছে, একটু পরে নাকি চলে যাবে। স্নিগ্ধ তপ্ত শ্বাস ছেড়ে রাগী কণ্ঠে আওড়ালো, আর বলিস না তো, গাড়ির চাকা পাংচার হয়েছে, আর সময় পাইনি, এতদিনের আশায় এই গাড়ির জন্য নষ্ট হয়ে যাবে, ইচ্ছে করছে গাড়িটা চালিয়ে দেই। কি আর বলবো, কি যে রাগ উঠছে। আর তুই কল দিয়েছিস কেন? ফোন রাখ, ভালো লাগছে না। সুভা কল কেটে দিল। স্নিগ্ধা এমনই, রাগে কি বলে নিজেও জানে না, তবে রাগ উঠাই স্বাভাবিক। যাকে সামনে থেকে আজ দেখার কথা ছিল তার থেকেই দূরে আছে। ঝটপট যে বাড়িতে যাবে, কিন্তু তার হলো কই, গাড়ির চাকা পাংচার হয়েছে। রাজিয়া বেগম প্রাণেশাকে অনেকবার থাকতে বললেন, কিন্তু প্রাণেশা অনীহা জানালো, বলল অন্য কোনো সময় এসে থাকবে। এরপরে প্রাণেশাকে নিতে এলো ওদের ড্রাইভার সাইদ রেজা চৌধুরী। রাজিয়া বেগম আর সুভা সবাই মিলে প্রাণেশাকে সাথে নিয়ে সদর দরজার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। প্রাণেশা বারবার রাজিয়া বেগমের দিকে তাকাচ্ছিল। তার উপরে এবং এই বাড়ির সবার প্রতি ওর মায়া জন্মে গিয়েছে। প্রাণেশা গাড়ির কাছে যাচ্ছে না, আশেপাশে তাকিয়ে সুভার ভাইকে খুঁজছে। যাকে কোনোদিন দেখেনি, সে কেমন তাও জানে না, তবুও তার মুখটা দেখার অস্থিরতা হচ্ছে, কিন্তু তার আসার নামগন্ধই নেই। হঠাৎ বেশ শব্দ করে বাড়িতে ঢুকলো 3টা বাইক। সামনের বাইকে স্নিগ্ধ, আর পেছনের দুটোতে ওর বন্ধুরা। স্নিগ্ধ ওই সময় গাড়ি রেখে বন্ধুদের কল দিয়ে আসতে বলেছিল, আর ওর বন্ধুরা বাইক নিয়ে গিয়েছিল বলেই এত তাড়াতাড়ি বাড়িতে আসতে পারল। সুভা প্রাণেশাকে একটু ধাক্কা দিয়ে বলল, আমার ভাইকে দেখতে চেয়েছিলে না, ওই যে এসেছে, সামনেরটাই। লম্বা ফর্সা গায়ের গড়ন, পরনে কালো শার্ট কালো প্যান্ট পরা, যুবকটাই তাহলে স্নিগ্ধ। প্রাণেশা কিছুক্ষণ তাকিয়ে রইল, আর কারো দিকে ওর নজর নেই। স্নিগ্ধ ওর বন্ধুদের ভেতরে যেতে বলে সাইদ রেজা চৌধুরীর পাশে এসে দাঁড়ালো। সুভা স্নিগ্ধকে বলল, ভাইয়া ও আমার বান্ধবী প্রাণেশা। স্নিগ্ধ কি বলবে ওর জানা নেই। এতদিনের ইচ্ছে ছিল প্রাণেশাকে কোনো একটা বাহানায় সামনে থেকে দেখবে, আজ সামনাসামনি দুজনে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধর ভেতর থেকে কোনো কথা আসছে না, বুকের ভেতরটা ধুকপুক করছে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে। স্নিগ্ধ কয়েক সেকেন্ড তাকে হালকা করে হেসে প্রাণেশাকে বলল, ভালো আছো প্রাণেশা? প্রাণেশার ধ্যান ভাঙল ওর কথায়, মাথা নাড়িয়ে বলল,
আপনি কেমন আছেন? ভালো। তো তোমার কোনো অসুবিধা হয়নি তো? না ভাইয়া। প্রাণেশার মস্তিষ্কে নানান রকম প্রশ্ন যাচ্ছে, কিন্তু সবার সামনে এসব নিয়ে প্রশ্ন করাটা বোকামি হবে। তবে আলাদা করে যে কথা বলবে এখন তো সে সময় নেই, ওকে বাড়িতে ফিরতে হবে। স্নিগ্ধর ডাক পড়তেই ও বাড়িতে ঢুকলো। এরপরে প্রাণেশা স্নিগ্ধর সাথে কথা বলার জন্য বাহানা দিয়ে রাজিয়া বেগমকে বলল, আমার ফোনটা মনে হয় ভেতরে, একটু দাঁড়ান নিয়ে আসছি। এই বলে প্রাণেশা একটু তাড়াতাড়ি ভিতরে ঢুকলো। স্নিগ্ধর দুটো বন্ধুর গলা ধরে দাঁড়িয়ে হাসছে আর কেক খাচ্ছে। অবশ্যই খুশি কিনা পছন্দের মানুষটা এসেছে। প্রাণেশা স্নিগ্ধর সাথে কথা বলতে বাড়ির ভেতরে ঢুকলো। দেখলো স্নিগ্ধ বন্ধুদের সাথে হেসে হেসে কথা বলছে। প্রাণেশা এগিয়ে এসে স্নিগ্ধর সামনে দাঁড়ালো, দৃষ্টি স্নিগ্ধর দিকেই। স্নিগ্ধ এক কদম এগিয়ে এসে জিজ্ঞাসা শুরু বলল, প্রাণেশা তুমি কিছু বলবে? প্রাণেশা কিছু একটা ভেবে মাথা নাড়িয়ে না বোঝালো, এরপর চলে গেল। যেতে যেতে আবারও স্নিগ্ধর দিকে তাকালো। স্নিগ্ধ বুঝলো হয়তো প্রাণেশা কিছু বলতে চেয়েছিল। রাত 11:30টার দিকে প্রাণেশা বাড়িতে ফিরে এলো। প্রাণেশার বাবা আরশাদ খান ড্রয়িং রুমে বসে আছেন, বেশ গম্ভীর হয়ে আছেন। প্রাণেশার পরিবার বলতে ওর বাবা আরশাদ খান আর ওর বড় ভাই আরিয়ান খান সৌরভ। প্রাণেশা এগিয়ে এলো, আরমান খানের পাশে বসে জিজ্ঞাসা করল, তুমি এখনো জেগে আছো কেন বাবা? তিনি গম্ভীর কণ্ঠে বললেন, এমনি ঘুম আসছিল না। তুমি রাগ করে আছো? কে বলেছে আমি রাগ করেছি? বাবাদের বলতে হয় না, সন্তানরা তার মুখের দিকে তাকিয়েই বুঝতে পারে। আরশাদ খান শ্বাস ছেড়ে বললেন, এত দেরি হলো কেন? ওই একটু হয়ে গিয়েছে, বেস্ট ফ্রেন্ডের বার্থডে না, আরো ফ্রেন্ড ছিল, তাই ওদের সাথে আড্ডা দিতে দিতে দেরি হয়েছে। তিনি প্রাণেশের মাথায় হাত রেখে বললেন, ঠিক আছে তাহলে রুমে গিয়ে শুয়ে পড়ো, আমিও শুয়ে পড়বো। চলো। আরশাদ খান এমনই, সবার সাথে তিনি কঠোর হলেও মেয়ের সামনে একজন শিশুর ন্যায় ব্যবহার করেন, যেন এটাই তার মা। প্রাণেশা রুমে ফিরে ড্রেস চেঞ্জ করে বিছানায় এসে শুয়ে পড়ল। চোখে ঘুম নেই। সোভার ভাইয়ের ওয়ালেটে নিজের ছবি দেখার পর থেকে ওর মাথায় শুধু এই একটা চিন্তাই, তবে কি ভালোবাসে ওর ভাই? কিন্তু ভালোবাসলে প্রকাশ করে না কেন? নাকি অন্য কোনো কারণে ছবিটা ওয়ালেটে রেখেছে? কিন্তু কি কারণে? কোনো কারণ তো প্রাণেশার মাথায় আসছে না। প্রাণেশা উঠে বসলো, সাইড টেবিল থেকে ওর ডায়েরিটা বের করে লিখতে শুরু করলো, সোহরাব চৌধুরী স্নিগ্ধ, আমি আপনাকে কোনোদিন দেখিনি, প্রথম দেখেছি আজকেই। কোনোদিন কথাও হয়নি আপনার সাথে। আজকে আপনার ওয়ালেটে নিজের ছবি দেখে অবাক না হয়ে পারলাম না। এও জানি না কেন ছবিটা রেখেছেন। মনের মাঝে অনেক প্রশ্ন, এর উত্তর শুধু আপনার কাছেই মিলবে। ইতি সাইয়ারা খান প্রাণেশা। কথাগুলো লিখে ডায়েরিটা বন্ধ করে শ্বাস ছেড়ে কিছুক্ষণ ভাবতে লাগলো স্নিগ্ধর কথা। কোনো দিক দিয়েই সেই ছবির রহস্যটা বের করতে পারছে না। ওর বাবাকে যদি বলে তাহলে সে রেগে ওই স্নিগ্ধকেই ধরে মারবে, আর ওর ভাইকে বলার চেয়ে না বলাই ভালো। এরা দুজনে প্রেম ভালোবাসা পছন্দ করে না, এই নিয়েই মূল সমস্যা। পরদিন সকালটা প্রাণেশার জন্য একটু অন্যরকম। আজ ওদের অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস, তাই একটু আগেই রেডিসেডি হয়ে বের হলো। আরশাদ খান প্রাণেশাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে অফিসে চলে গিয়েছেন। ওদিক থেকে সুভাও এসেছে, দুজনে একসাথে ক্লাসে এসে বসলো। এর পরপর ওদের আরো ফ্রেন্ড এলো, আবার কিছু কিছু ফ্রেন্ডদের চিনল, আবার কেউ অচেনা। এরপর ক্লাসে একজন স্যার এলো, সে এসে টুকটাক কথা বলছিল। এরপরে ঢুকলো ওদের ডিপার্টমেন্টের একজন লেকচারার, যাকে দেখে প্রাণেশা অবাক হয়ে ধপ করে উঠে দাঁড়ালো। সে আর কেউ না, সুভার ভাই সোহরাব চৌধুরী স্নিগ্ধ। সুভার সাথে সাথে প্রাণেশার হাত ধরে বসিয়ে বলল, কিরে তুই দাঁড়াচ্ছিস কেন? প্রাণেশা অবাক কণ্ঠে বলল, আরে ওই তো ভাই, এখানে কেন? ভাইয়া ইউনিভার্সিটির লেকচারার। প্রাণেশা অবাক কণ্ঠে বলল, আগে বলিসনি তো? মনে ছিল না দোস্ত। প্রাণেশা স্নিগ্ধর দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধ প্রাণেশাকে শুরুতে এক পলক দেখে এরপরে আরেকজন স্যারের সাথে কথা বলছিল। এরপরে পুরো সময়টাই স্নিগ্ধ প্রাণেশার দিকে তেমন তাকায়নি। প্রাণেশা গুমট বেঁধে স্নিগ্ধর কথাই ভাবছে। প্রাণেশার ভার্সিটি থেকে বের হওয়ার আগে পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখছিল। শোভা প্রাণেশাকে চিন্তিত দেখে বলে উঠল, এই কি নিয়ে চিন্তা করছিস বলতো? কেমন গড়গড় করে কথা বলিস, আর আজকে তেমন কথাই বলছিস না কেন? প্রাণেশা হেসে বলল, ওই কালকে তোদের বাড়িতে গিয়েছিলাম না আন্টির কাছে, একটু সময় থেকে ভালোই লাগছিল। এরপর চলে আসার পর থেকে মনটা ভালো নেই। শোভা হাসলো, এরপরে বলল, আচ্ছা চল না আমার সাথে কয়টা দিন থাকবি? প্রাণেশা ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, তার হচ্ছে না দোস্ত, আমার ভাই আসছে, ও এলে আমাকে ছাড়ছে না কোথাও। ও বিদেশে ছিল বলে এত ঘুরতে পারলাম। এমনি ভাইয়াকে যদি বলি এটা দাও ঘুরতে যাব, কোনোটাই না করবে না, কিন্তু সে সাথে যাবে। আর যে আগে একদিন নিয়ে আসবো নি দেখিস। শোভা বলল, তোর কপালে একটা ভাই আর আমার কপালে একটা ভাই। প্রাণেশা বলল, তোদের বাড়িতে তো মিলেমিশে থাকিস সবাই, আর আমার বাবার ভাইয়ার মাঝে তো 5 মিনিটের বেশি কথাই হয় না, আর না ভাইয়া বাবাকে একসাথে দেখি। শোভা কপালে ভাঁজ ফেলে বলল, কি বলিস এগুলো? বাবা ছেলে সবসময় এমন করে? প্রাণেশা একটা জায়গায় বসে বলল, ভাইয়ার বাবা অফিসে যতক্ষণ থাকে তখন অফিস নিয়ে কথা বলবে, আর বাড়িতে এলে তেমন কোনো কথা বলতে দেখি না। তাও যতক্ষণ কথা হয় সব আমাকে নিয়ে, এর বাইরে কোনো কথা নেই।
শুভা জিজ্ঞেস করলো, কেন? প্রাণেশা শ্বাস ছেড়ে বলল, অন্য একদিন বলবো। তবে ভাইয়ার বাবার উপরে রাগ আছে বোধ হয়। ভাইয়া আমার সাথে ফ্রি, কিন্তু এই বিষয়ে না কোনো কথা বলে না। আর বাবা আমাকে যা করতে বলবে ভাইয়া বলবে তার উল্টো করতে। শুভা ভ্যাবাচাকা খেয়ে গেল ওর কথায়। এরপরে বলল, তোর ভাইকে তো তাহলে দেখতে হচ্ছে। প্রাণেশা রসিকতা করে বলল, না দেখিস না, প্রেমে পড়ে যাবি। মোটেও না, শুধু তোর ভাইকে এক নজর দেখবো সে কেমন রাখে। প্রাণেশ এবার একটা প্রশ্ন করে বসলো, শুভা, তোর বড় ভাই প্রেম করে না? শুভা মনে মনে বলল, তুই রাজি থাকলে প্রেম কেন, বিয়েও করতে পারে, শুধু তোকে বলা। কিন্তু তোর রাগী ভাই রাগী বাপের সামনে এসব বলবি কি করে? প্রাণেশা শুভার মনের কথা ধরতে পারল না। শুভা বলল, স্নিগ্ধ ভাই প্রেম করে না। প্রাণেশা সিরিয়াস হয়ে বলল, তুই শিওর জানিস? শুভা প্রাণেশার হাত ধরে বলল, শিওর। ভাই আমার সাথে ফ্রি। আমি অনেক জিজ্ঞাসা করেছি, কিন্তু বলেছে প্রেম করে না। প্রাণেশা চোখ ছোট ছোট করে তাকিয়ে মনে মনে বলল, প্রেম করে না তাহলে আমার ছবি কেন রেখেছে? না, এভাবে বসে থাকলে হবে না, আমার ওনাকেই জিজ্ঞাসা করতে হবে। উনি আমার ছবি এমনি এমনি তো আর ওই ওয়ালেটে রেখে দেয়নি, ওনার সাথে আমারই কথা বলতে হবে। শুভার ফোনে স্নিগ্ধর মেসেজ। শুভা বুঝতে পেরে গেল প্রাণেশাকে নিয়ে যেতে বলেছে। এই প্রাণেশা, চল বাইরে যাই, আমার ভাইয়া মেসেজ দিয়েছে। ঠিক আছে চল। দুজন হাঁটতে হাঁটতে বাইরে এলো। স্নিগ্ধ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ও শুভার সাথে প্রাণেশাকে দেখে অনেক খুশি হয়েছে। প্রাণেশা মুখে হাসি নিয়ে এগিয়ে এলো। স্নিগ্ধ কিছুটা নরম গলায় বলল, প্রাণেশা চলো তোমাকে নামিয়ে দিই। প্রাণেশা হেসে বলল, থ্যাঙ্কস, তবে দুঃখিত ভাইয়া, ওই যে আমাকে নিতে এসেছে। ওকে। প্রাণেশা নিজের গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে পেছন ফিরে স্নিগ্ধর দিকে তাকালো। ঠিক তখনই স্নিগ্ধ হেসে চোখ মারল। প্রাণেশা চোখ পিটপিট করে তাকাতে স্নিগ্ধ হেসে গাড়িতে উঠল। গল্পটি কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের ভালোবাসা ও সুন্দর রেসপন্স পেলে খুব দ্রুত নেক্সট পার্ট নিয়ে হাজির হব।